জোট সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগকারী দলের দুজন নেতা ওই মন্ত্রিসভায় ছিলেন, তখন তারা কেন পদত্যাগ করেননি এমন প্রশ্ন তোলেন তিনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে দেশের স্থিতিশীলতার জন্য ধানের শীষে ভোট চান দলটির শীর্ষ নেতা। ময়মনসিংহ থেকে জানাচ্ছেন মোহন ইসলাম। বাঁধভাঙা জনতার উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত ময়মনসিংহ নগরী সার্কিট হাউস মাঠ। জনসভায় অংশ নিতে সকাল থেকে এই বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা হাজির হন মাঠে। পরন্তু বিকেলে তারেক রহমান যখন জনসভা মঞ্চে পৌঁছান, ততক্ষণে পূর্ণ ছিল পুরো মাঠ। 3:30টার পর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে আসেন তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান ময়মনসিংহ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও সমাধানে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়। একটি দলের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলার অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি জোট সরকারের আমলে দুর্নীতি নিয়ে ওই দলটির বক্তব্যেরও জবাব দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। পরে দেশ গঠনে বিএনপির পূর্বের অভিজ্ঞতার কথা তুলে ধরে ধানের শীষে ভোট চান তারেক রহমান। মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব। ময়মনসিংহ বিভাগের 24টি আসনের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলটির শীর্ষ নেতা। এইবারে 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ময়মনসিংহ এলাকার সমস্যা এবং এর সমাধান, পাশাপাশি বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলায়, সব আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে চাইলেন ভোট। বললেন 12 তারিখ ফজরের সময় থেকে যেন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এবং ভোট গণনার শেষে ফলাফল নিয়ে বাড়ি ফিরে আসে। মোহন ইসলাম, 71, ময়মনসিংহ। নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে বিএনপির 31 দফার স্বপ্ন পূরণ করা হবে এমন আশা বৃহত্তর ময়মনসিংহের নেতাকর্মীদের। আর প্রার্থীরা বলছেন এবার তারেক রহমানকে উপহার দেয়া হবে এই বিভাগের 24টি আসনই। ময়মনসিংহ ঘুরে আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর, যে সফরের অপেক্ষা 22 বছরের। ঢাকার উত্তরা থেকে শুরু করে ময়মনসিংহ সার্কিট হাউস পর্যন্ত 100 কিলোমিটারের বেশি পথের পুরোটা জুড়েই ছিল নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড়। অপেক্ষা ময়মনসিংহের সার্কিট হাউস মাঠেও। প্রিয় নেতাকে বরণে প্রস্তুত পুরো শহর। তার সাথে আমার দেখা হইব এরকম আশ্বাস দিছে। ভালো লাগে, পছন্দ করে, দল করে লিগে আসছে। দেখতেছি 1 ঘন্টা ধরে আসছি, কিন্তু দেখার তো সুযোগই নাই, দূরাবি থেকে দেখা যায়। আশা করি যে প্রত্যেকটা জেলা যাতে সে যায়, প্রত্যেকটা মানুষের যাতে কথা শুনে, প্রত্যেকটা মানুষের যাতে সাথে মিশে। জনসভা দেখতে আছি, মামুন ভাইয়ের মিছিল নিয়েছি, ধানের শীষের জয় করতে চাইছি আমরা, মিছিল করতে। বৃহত্তর ময়মনসিংহের বিএনপি মনোনীত প্রার্থীরা জানান এবারের নির্বাচনে 4 জেলার 24টি আসনই উপহার দিতে চান চেয়ারম্যানকে। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ,
এটা অর্থ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ আগে কিছু যেতে পারবে না, সেটাই মানে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জনগণের স্বার্থ, কল্যাণ, স্বাধীনতার সার্বভৌমত্বের আগে কোনো কিছু না, সেটাই হলো সবার আগে বাংলাদেশ। আপনি দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ময়মনসিংহের 24টি, কৃষকগঞ্জের 6টি, 30টি আসন ইনশাল্লাহ আপনাকে উপহার দেবো। সকাল 11টায় তারেক রহমান বের হলেন নিজের বাসভবন থেকে, এসে পৌঁছান বিকেল 4টায়। এ সময় সার্কিট হাউস মাঠে কর্মীদের স্লোগান যেন বলছে পরের বার ময়মনসিংহ সফর হবে বিএনপির খাল খননেরই। আপনাদের সাথে আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। ফরহাদ ইবনে মালেক, 71, ময়মনসিংহ। ময়মনসিংহের পর গাজীপুরের রাজবাড়ী মাঠের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, কখন তারেক রহমান সেখানে পৌঁছাবেন সেই খবর জানবো, এবং নেতাকর্মীদের সাথে নিশ্চয়ই এরই মধ্যে আপনার কথা হয়েছে। কি বলছেন তারা? সাধারণ মানুষের প্রত্যাশার কথাও যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। একটু জানাতে চাই, ময়মনসিংহের জনসভা শেষ করে তারেক রহমান রওনা হয়েছেন গাজীপুরের পথে, এবং আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই গাজীপুরের যে রাজবাড়ী মাঠের যে জনসভা সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। একটু দেখাতে চাই আমরা এই যে দুপুর থেকে এই যে মানুষের জনস্রোত, এই যে রাজবাড়ী মাঠে পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুধু মাঠ না, মাঠের আশপাশের যে সকল সড়ক রয়েছে সব কিছুই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান। একটু জানাতে চাই, এই গাজীপুরে 5টি নির্বাচনী আসন রয়েছে। এখানে যারা নেতাকর্মীরা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা বলছেন যে এই 5টি আসনেই ধানের শীষকে বিজয়ী করে তারা তারেক রহমানকে উপহার দিতে চান, এবং এর পাশাপাশি তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার জায়গা রয়েছে। সাধারণ মানুষ বলছে যে এই গাজীপুরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের আখড়া, নানান ধরনের রাস্তাঘাট ভাঙা থেকে শুরু করে নানান ধরনের অসুবিধায় তারা বিভিন্ন লম্বা সময় ধরে ভুগছেন। সেই কারণে তারেক রহমানের কাছে তাদের এই সকল প্রত্যাশা যেন গাজীপুরকে একটি আধুনিক শহর হিসেবে রূপান্তর করা হয়, যে সকল রাস্তাঘাট আছে বেকারত্বের সমস্যার সমাধান করা হোক এবং রাস্তাঘাটের যেন উন্নয়ন করা হয়, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানাচ্ছেন। আমরা ধারণা করছি এই কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সমাবেশ স্থলে আসবেন। ইতিমধ্যে তার নিরাপত্তায় যারা নিয়োজিত র্যাব, পুলিশ, এর পাশাপাশি বিজিবি সদস্যরা রয়েছেন, এবং এর পাশাপাশি তার যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু এই মাঠে ইতিমধ্যে এসেছেন, এবং তারা যে নিরাপত্তার যে সুইপিং এর যে কার্যক্রম, অর্থাৎ তারেক রহমানের বিশেষ নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনাস্থলে মাঠে চলে এসেছেন, এবং তারা তাদের মতো করে আসলে মাঠের যে নিরাপত্তা সেটি তারা বুঝে নিচ্ছেন। একটু জানাতে চাই যে এই যে মানুষের উচ্ছ্বাস, এই যে মানুষের উদ্দীপনা, এটি কিন্তু দুপুর থেকে দেখতে পাচ্ছি। দুপুর থেকেই এই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু এই রাজবাড়ির গাজীপুরের যে মাঠ সেই মাঠে জড়ো হয়েছে, এবং তাদের প্রত্যাশা যে তারেক রহমান নিশ্চয়ই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তারেক রহমানের সেই বক্তব্য শুনে সবাই উজ্জীবিত হবেন, নেতাকর্মীরা উজ্জীবিত হবেন, এবং আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, এবং সেই তারেক রহমানের কথায় উজ্জীবিত হয়ে তারা কিন্তু ভোটের মাঠে চলে যেতে চান। অনেক ধন্যবাদ আশিক আপনাকে। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে পৌঁছালে সবশেষ খবর নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানবো এবং দর্শকদের জানানোর চেষ্টা করব। নির্বাচনী গণসংযোগে বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রতিশ্রুতি দিয়েছেন যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, খুলনায় নতুন শিল্প স্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নের। মঙ্গলবার দক্ষিণাঞ্চলের একাধিক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। শাহাদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। গণসংযোগের 7ম দিনে খুলনা বিভাগে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। দিনের শুরুটা হয় যশোরের ঈদগাহ ময়দানে। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ ছিল ময়দান। পানির জন্য মনিরামপুর, কেশবপুর, যশোর এলাকার লোকেরা। জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে
ক্যাম্পেইন করছেন। জামায়াত আমির শফিকুর রহমান তার বক্তব্যে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগে দলের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ তোলেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। যশোর থেকে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর, সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সাতক্ষীরাকে জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে বিবেচনা করেন দলটির নেতাকর্মীরা। এই জেলার 4টি নির্বাচনী আসনে জয়লাভের ব্যাপারেও অনেক বেশি আত্মবিশ্বাসী তারা। আমিরে জামায়াতের উপস্থিতিতে আজকের এই জনসভার পর তারা আরো অনেক বেশি উজ্জীবিত হয়ে কাজ করতে পারবেন বলে বলছেন। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে এর ফল কতটা গড়া। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে আসেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান তিনি। খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, দুইটাই এখন শেষ। আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে, আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলে এই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমরা তা ঠিক করব। এ সময় উপস্থিত জনতার কাছে দাঁড়িপাল্লা ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান জামায়াত আমির। মার্কা আছে, মার্কা। শাহেদুজ্জামান সাকিব, 71, খুলনা। ঢাকায় নির্বাচনী প্রচারে এক প্রার্থীর ওপর ডিম নিক্ষেপ সহ হট্টগোল হয়েছে। দুপুরে 8 আসনে 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম ছোড়ার ঘটনায় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেছে দলটি। তবে প্রতিপক্ষ দল জামায়াত জোটের বিরুদ্ধে ভোট কেনার চেষ্টা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ঢাকা 16 এবং 13 আসনের বিএনপি প্রার্থী। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। নির্বাচনী প্রচারের 6ষ্ঠ দিনে ঢাকা 8 আসনে হাবিবুল্লাহ বাহার কলেজে জনসংযোগে গিয়ে বাধার মুখে পড়েন 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওনাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়ার প্রেক্ষিতে আমাকে টেনে নিয়ে মাঠের মাঝখানে তারা লাথি উষ্টা অনেকগুলো মেরেছে। পরে কলেজ থেকে বেরিয়ে মিছিলে 71কে পাটোয়ারি অভিযোগ করেন তাকে মারধর ও ডিম মারা হয়েছে। আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। পরে জোটের নির্বাচনী প্রচার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন গেল কয়েকদিন 11 দলীয় জোটের উপর হামলা প্রমাণ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। 12 ফেব্রুয়ারি এর জবাব দেবে জনগণ। আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই, আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। এদিকে মিরপুর 10 নম্বর এলাকায় গণসংযোগে বিএনপি প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে। একটি মহল তারা যেমন নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে, ঠিক তেমনি ষড়যন্ত্র করছে যে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। নিজ আসন মোহাম্মদপুরে প্রচারণার সময় প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।
5 দিন ধরে লিখিত ফোনে মানে লোক পাঠিয়ে আমরা ইসির কাছে কমপ্লেন করেছি, কোনোভাবে ইসি কমপ্লেন শুনছে না। এখন ভোটারদের কাছে তো আমি পৌঁছাইতে পারি না ভাই যে কে কমপ্লেন শুনছে কে কমপ্লেন শুনছে না। ভোটাররা দেখবে উনার ব্যানার বড়, ইনার ব্যানার ছোট, তাইলে ইনার ক্ষমতা বেশি, ইনার ক্ষমতা কম। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 দলীয় জোটের মামুনুল হক। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। দেশের মানুষ 17 বছর শেখ হাসিনাকে দেখেছে, কিন্তু 17 মাসেই একটি রাজনৈতিক দলের ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে। বিএনপিকে ইঙ্গিত করে এমন অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনী পদযাত্রায় নোয়াখালীর সেনবাগে পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপি নির্বাচনী প্রচারের আরও খবর জানাচ্ছেন রাশেদ আনিস। 12 তারিখের নির্বাচনটা আমাদের জন্য সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ নিয়ে গঠিত নোয়াখালী 2 আসনে বিএনপির 5 বারের এমপি জয়নুল আবেদিন ফারুকের বিরুদ্ধে লড়ছেন এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তার প্রতি সমর্থন জানাতে নির্বাচনী পদযাত্রার দ্বিতীয় দিন সেনবাগে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। শক্ত একটা অবস্থান নিতে পারবো কিনা এই সকল। দুপুরে সেবারহাট বাজারে জনসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ঋণ খেলাপিদের সংসদে পাঠালে তারা এ নিয়ে কথা বলবে না। যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে যারা বিদেশে টাকা পয়সা নিয়ে গেছে, সেই ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের আবারও সংসদে পাঠানোর পায়তারা করা হচ্ছে। পরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল যত কার্ডের কথাই বলুক, মানুষ জানে তারা কোনো কথাই রাখে না। প্রশ্ন তোলেন বিএনপির 17 মাসের কর্মকাণ্ড নিয়ে। যারা এখন নানা ধরনের ফ্যান্সি প্রতারণা করছে, নানা ধরনের কার্ড, তারপরে যেখানে যা প্রয়োজন, যেখানে যা মুখে আসে প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কথা রাখার ইতিহাস আমাদের জানা আছে। ফ্যামিলি কার্ড, চা শ্রমিকের কার্ড, যত কার্ডের কথাই বলেন না কেন, বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষের সেই অভিজ্ঞতা আছে যে আপনারা কোনো কথাই রাখবেন না। এরপর গণভোটে হা ও শাপলাকলিতে ভোট চেয়ে মিছিল করেন এনসিপির নেতারা। এ সময় দলীয় থিম সং বাজিয়ে গণভোটের বিষয়ে মানুষকে সচেতন করা হয়। রাশেদ আনিস, 71, সেনবাগ, নোয়াখালী। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এবার রোল মডেলের ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা কোনো দলের পক্ষ নিলেই ব্যবস্থা নেওয়া হবে। শারমিনীর রিপোর্টে বিস্তারিত। সারা দেশে ভোটের প্রচারণায় ব্যস্ত 51টি রাজনৈতিক দলের প্রায় 2000 প্রার্থী। এরই মধ্যে অনেক জায়গায় প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনকে ঘিরে জনমনে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ভোট সুষ্ঠু করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক লাখ সদস্য। সবাই মিলে একটি নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে, সেটি বাংলাদেশ নির্বাচনের ইতিহাসের রোল মডেল হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা দরকার এবং আপনারা সবাই আমাদের সাহায্য করবেন এবং আমরাও আপনাদের সাহায্য করব। জানান, আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবৈধ আদেশ শুনতে বাধ্য থাকবে না। নির্বাচন সংশ্লিষ্ট কেউ কোনো দলের পক্ষ থেকে এবার খাবার গ্রহণ করতে পারবেন না। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারে তবে আইন প্রয়োগ করা সহজ হয়, আর যদি আস্থা হারায় তবে শক্তি দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যায় না। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থন্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। প্রশ্নের জবাবে বলেন, ভোট কেন্দ্রের 400 গজের বাইরে মেলা বসলে কোনো সমস্যা নেই। একটু দূরে বসবে, মেলাটা একটু দূরে বসবে, 400 গজের ভিতরে বসবে না। শারমিনীরা, 71, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি 2 কিশোর আহত হয়েছে। তাদেরকে উখিয়ায় এসএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র রুদ্র জানান, সকালে জীবনখালী ও কাঞ্জর পাড়ের মাঝামাঝি এলাকায় নাফ নদীর পাড়ে গুলিবিদ্ধ হয় 2 কিশোর। আহতরা হচ্ছে কাঞ্জরপাড়া এলাকার সোহেল এবং ওবায়দুল্লাহ। ধারণা করা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে তারা আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং SSF হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 13 জানুয়ারি তেচ্ছি ব্রিজ সীমান্তে আরাকান আর্মির গুলিতে সুমাইয়া নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। সিরাজগঞ্জের 6টি আসনে কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি বড় রাজনৈতিক দলগুলো। কেবল গণ অধিকার পরিষদ এখানে নারী প্রার্থী দিয়েছে। এ নিয়ে কিছুটা ক্ষোভ জানান নারী নেত্রীরা। তাদের দাবি, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সিরাজগঞ্জে নারীরা বৈষম্যের শিকার হয়েছেন এবং নারী ক্ষমতায়ন হলে সামাজিক অনেক সমস্যা সহজেই সমাধান হতে পারে বলে মনে করেন তারা। একই রকম ভাবনা নারী ভোটারদেরও। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের তারাশের রুহি আফজাল পড়াশোনা করেছেন জার্মানিতে। 1982 সালে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করেন। গড়ে তুলেছেন শিল্প কারখানাও। 2007 সালে ভুইয়াগাতিতে তিনি প্রতিষ্ঠা করেন সুতা উৎপাদন কারখানা। তিনি একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, তাই এবার তার দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। আমার স্বপ্ন মানুষের পাশে থাকা, মানুষের যে সেবা করা, মানুষেরকে আমি তো অলরেডি 2000 আমার এখানে একটা মিল 8 বছর আগেই আমি স্থাপন করেছি। এখানে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত করতে পারে নাই কেউ। সিরাজগঞ্জ 1 আসনে গণ অধিকার পরিষদ একজন নারী প্রার্থী দিয়েছেন, অথচ 6টি আসনের আর কোথাও কোনো বড় দল প্রার্থী দেয়নি। জেলার তরুণ নারী ভোটাররা মনে করেন, সমাজে সাম্য প্রতিষ্ঠায় সব ক্ষেত্রেই নারীদের সমান সুযোগ পাওয়া দরকার। শুধু বলা হচ্ছে যে হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার পাবে, কিন্তু সেটা তেমন বাস্তবায়িত হচ্ছে না। তো আমি চাই বা আমরা চাই যে হচ্ছে নারী যেন সকল জায়গায় সমান অধিকার পায়। এ নিয়ে একজন আইনজীবী জানান, ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষের এমন বৈষম্য থাকলে শাসন ব্যবস্থায় ত্রুটি থেকেই যাবে। আমরা যদি দেখি বাংলাদেশের 50% ভোটার নারী, কিন্তু আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও কিন্তু মূল যে নির্বাচন, সরাসরি যে নির্বাচন, সেখানে কিন্তু নারীরা মনোনয়ন কমই পায়। সিরাজগঞ্জের 6টি আসনে মোট ভোটার 26,86,858 জন। এর মধ্যে 13,30,317 জন নারী ভোটার এবং 13,56,424 জন পুরুষ ভোটার। হাসিবা আলী বর্ণা, 71। অনেক চড়াই উতরাই পেরিয়ে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাশ হয়েছে। এটি বাস্তবায়নের বিধি তৈরির জন্য আগামীকালই কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছে, নীতিতে হস্তক্ষেপ করতেই সচিবদের কৌশলে সিগারেট কোম্পানির পরিচালনা পর্ষদে রাখা হয়েছে। এমনটা করার সুযোগ নেই বলেও মনে করেন 2 উপদেষ্টা। এক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। সবুজ বিষ হিসাবে বিশ্বজুড়ে স্বীকৃত তামাক, বাংলাদেশে হু হু করে বাড়ছে এই তামাকের চাষ। তামাকজাত পণ্য সিগারেটের মধ্যে থাকে ঘরের চালে বা টিনে ব্যবহৃত আলকাতরা, মৃতদেহ সংরক্ষণের ফর্মালডিহাইড, মিথানল, মিথেন গ্যাস, আর্সেনিক, হাইড্রোজেন সায়ানাইড, কার্বন মনোঅক্সাইড সহ প্রায় 7,000 ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এর মধ্যে 60টি সরাসরি সব ধরনের ক্যান্সার সৃষ্টিকারী। তামাকজনিত রোগে প্রতি ঘন্টায় বাংলাদেশে অকালে মারা যাচ্ছে 19 জন। এমন তথ্য তুলে ধরেন সভার আলোচকরা। That is one death every 3 to 4 minutes. When we started this meeting at 10:30 a.m. and now it's 12:30, about 60 people have died in Bangladesh because of tobacco and tobacco-related products. স্বাস্থ্য স্থাপনাগুলো তো ধূমপানের জায়গা থাকা উচিত বলে কোনোভাবেই আমরা মনে করি না। এটা নিশ্চিত করতে হবে হাসপাতালের ভিতরে এবং ক্যাম্পাসে যাতে ধূমপান না হয়, জিনিসটা আমাদের এন্ডে চেষ্টা করতে হবে। সিগারেটের মতো প্রাণহানিকর ব্যবসায় সরকারের সচিবদের কৌশলে পরিচালনা পর্ষদে রাখছে ব্রিটিশ আমেরিকান টোবাকো BAT। প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের BATর বোর্ডে থাকা উচিত নয় বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এমনকি BATতে থাকা সরকারের মাত্র 0.64% শেয়ার প্রত্যাহারের দাবিও জানান তিনি। আমাদের সুশান্ত সিনহাকে ধন্যবাদ দিয়ে আজকে এই ব্যাপারটা তুলে ধরা দরকার যে সচিবরা যদি ওখানে থাকেন তাহলে কিন্তু আমাদের কোম্পানিগুলোতে তারা সমানে এটা করে যাবে। এই ব্যাপারটা আমি আর নুরজাহান আমরা যতদিন আগামী কয়েকদিন আছি আমরা চেষ্টা করব বিষয়টাকে আরেকটু তুলতে।
এটার জন্য যেটা করা যায় সেটা আমরা করব। আরেকটা হলো যে শেয়ারটা, তামাক কোম্পানিতে আমাদের সরকারের শেয়ার আছে, বাবা মানুষ মারা কোম্পানিতে শেয়ার রেখে লাভটা কি? অন্তর্বর্তী সরকার গত 30 ডিসেম্বর ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন করেছে। এটি বাস্তবায়নে দ্রুত বিধি তৈরির নির্দেশনা দেন স্বাস্থ্য উপদেষ্টা। এখানে আরো যারা মন্ত্রণালয়ের আসছেন তারা বসে আজকের মধ্যেই আমাদেরকে না পারলেও আগামীকালকের মধ্যে এখানে যারা আছেন তাদেরকেও নেবেন, নিয়ে আপনারা একটা কমিটি যেন কালকে সকালে, আমি কমিটমেন্ট করে যাচ্ছি, আমাকে মিথ্যাবাদী বানাইয়েন না, কমিটিটা করে ফেলবেন। জনস্বাস্থ্য রক্ষায় নতুন সরকার গঠনের পর দ্রুত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান সভার আলোচকরা। WHO is proud to be a strong partner throughout this process. সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাস থেকে ভোট দিতে পারায় সন্তোষ জানিয়েছেন থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন করে ফিরে পাবে ভোটাধিকার। থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র আর পাহাড় ঘেরা দেশ থাইল্যান্ড। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানেও জীবন আর জীবিকার প্রয়োজনে বাংলাদেশিরা বসবাস করছেন। এখানে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক কম হলেও ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। আমরা চাই যে এমন কেউ আসুক যারা আমাদের হয়ে লড়বে, আমাদের জন্য লড়বে, আমাদের হয়ে লড়বে, আমাদের সাহায্য করবে। তো আমরা যে পরিমাণে ভোগান্তি করি এখান থেকে যাওয়ার পরে, তো এই জিনিসগুলো যেন ঠিক হয়, বাংলাদেশের প্রবলেমস গুলো যেন এখন আরো সলভ হয়ে যায়। মারামারি কাটাকাটি হানাহানি আমরা চাই না, আমরা চাই শান্তি, দেশের জন্য চাই শুধু শান্তি, আর কিছু না। ঠিক আছে, আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি সহযোগিতা করবো বাংলাদেশ সরকারকে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এই প্রবাসীরা জানালেন তাদের প্রত্যাশার কথা। থাইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা খুব বেশি নয়, তবে যারা আছেন তারা বলছেন ফেব্রুয়ারির নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া সরকারের হাত ধরে বদলে যাওয়া উন্নত সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখবে বিশ্ব। থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দর থেকে মোস্তফা ইমরান রাজু, একাত্তর। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন একাত্তর।